প্রিয় দর্শক, প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। নির্বাচিত খবরে আজ আমরা কথা বলবো নয়াদিল্লিতে বিএসএফ এবং বিজিবির মহাপরিচালক পর্যায়ে যে সম্মেলন এবং দুই দেশের সীমান্তে পুশিন বিতর্ক নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহিদ এজাজ। রাহিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? এই তো ভালো। রাহিদ ভাই, আজ 4 দিনব্যাপী যে সম্মেলন সেটি শেষ হলো, তো এই সম্মেলনের আউটকামটা কি? ধন্যবাদ বাজিদ। সাধারণত এই যে বিজিবি বিএসএফ যে মিটিংটা হয় সেখানে শান্তিপূর্ণ সীমান্ত পরিস্থিতি বজায় রাখার জন্য যে নানান রকম পদক্ষেপ, প্লাস হচ্ছে বর্ডার কিলিং বলুন, সীমান্তে আন্তঃসীমান্ত অপরাধ সহ নানান বিষয় আসে। এবং এবারকার সীমান্ত রক্ষীদের প্রধানদের বৈঠকের প্রধান উপযোগ্য হচ্ছে পুশিন, যেটা আমরা দেখছি লাগাতার মে মাস থেকে শুরু হয়েছে। তো বৈঠকটা শেষ হয়ে যাওয়ার কথা। নর্মালি প্রতি বছর বৈঠকের পর প্রতি বছর তো দুবার হয়, একবার দিল্লিতে একবার ঢাকায়, সেখানে জয়েন্ট প্রেস কনফারেন্স হওয়ার কথা, কিন্তু সেটা আজকে হয়নি। বলা হচ্ছে প্রেস রিলিজ প্রচারের মধ্যে দিয়ে সেটা শেষ হবে। এখন যেটা বলছিলাম, পুশিন এবারের বৈঠকের অন্যতম প্রধান বা মূল উপযোগ্য। যদিও এখানে দুই পক্ষ আলোচনা করবে, তাদের অবস্থানগুলো তুলে ধরবে, কিন্তু পুশিন যেভাবে লাগাতার চলছে এটা নজিরবিহীন। অতীতে কখনো বিএসএফ মিটিংয়ের সময় এটা হয়নি। তো বড় কোনো সমাধান আসবে কিনা সেটা বলাটা মুশকিল। এবং আমরা যদি বলি সীমান্ত হত্যা বছরের পর বছর ঘটে, প্রত্যয় ব্যক্ত করা হয়, প্রতিশ্রুতি দেওয়া হয়, শূন্য জিরোতে নামিয়ে আনবে, কিন্তু শেষ পর্যন্ত হয় না। এবং আলটিমেটলি এটা পলিটিক্যাল লিডারশিপের ইচ্ছা অনিচ্ছার উপর ডিপেন্ড করে, বা কখনো কখনো এমন বিতর্ক আছে যে রাজনীতিবিদরা সিদ্ধান্ত নিলে সেটা মাঠে আসে না কিনা। কারণ সীমান্তে যেসব লোক নিরস্ত্র লোক মারা যায় বলে বলা হয়, তো সেই গুলিটা হাঁটুর নিচে বা কোমরের নিচেও তো করা যায়, ইত্যাদি বিকল্প। তো এক কথা যদি বলি, পুশিংটা এবারের মিটিংয়ে বড়ভাবে ফিচার করেছিল বলে আমরা জানি। একদিকে যখন আলোচনা চলছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে, অন্যদিকে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে বেশ কিছু জায়গায় পুশব্যাকের ঘটনা ঘটেছে, অব্যাহত আছে। এবং মিটিং শুরু হওয়ার পরে দেখেছিলাম 1-1.5 দিন এটা বন্ধ ছিল, আবারও ঘটেছে। আপনি নিশ্চয়ই গত 24 ঘন্টা আগের যে কিছু ঘটনা, যে একজনকে পুশিং করে দেওয়ার চেষ্টা জামালপুরে যে ঘটনা করে দেওয়া হচ্ছিল, আমি যদি ভুল না করি তিনি বোধহয় রাজশাহী গোদাগাড়ি এলাকার বাসিন্দা ষষ্ঠীচন্দ্র বর্মন বলে। এবং এরকম কিছু রিপোর্টও সোশ্যাল মিডিয়াতে এবং অনলাইনে পড়ছিলাম, যে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন, জেল খেটেছেন বা হোল্ডিং সেন্টারে ছিলেন, তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়াগুলো ঘটছে। আবার আমরা যদি বলি, কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন এ পর্যন্ত তারা প্রায় 4,800-র মতো 4,880 জন বাংলাদেশিকে তারা ফেরত পাঠিয়েছে। অর্থাৎ যেটা বলছি যে মে মাস থেকে যেটা শুরু হলো, মে শুরু থেকে, সেটা কিন্তু জুন মাসে এসে গেছে। অর্থাৎ প্রায় এক মাসের 40 দিন প্লাস মাইনাস এটা এখনো চলছে। এটা খুবই একটা উদ্বেগজনক ঘটনা। এবং দেখুন, এই পুশিন ইস্যুটা সমাধান করার জন্য একটা এক্সিস্টিং মেকানিজম আছে, 75-এর বর্ডার গাইডলাইন্স, তারপরে দুই ডিজিদের মিটিংয়ের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত না গিয়ে একতরফাভাবে করে দেওয়া হচ্ছে বলে বাংলাদেশ বারবার অভিযোগ করছে, এবং এতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হচ্ছে, এটাও বাংলাদেশ বলছে। পাশাপাশি আজকে আমরা একটা খবর করেছি, 2025 ফেব্রুয়ারি থেকে 2026-এর মে মাস পর্যন্ত সীমান্তে 150 গজের মধ্যে বিজিবি স্থাপনা নির্মাণ, কাঁটাতারের বেড়া নির্মাণ সহ নানান কিছু কর্মকাণ্ড চালিয়েছে। সেটা হচ্ছে দুই দেশের যে বিদ্যমান ফ্রেমওয়ার্ক আছে সেটা ব্যর্থ, এবং সেটা যাতে ব্যর্থ এটা সংশোধন করা হয়। বাংলাদেশ যে সেটা জোরালোভাবে তথ্য উপাত্ত পরিসংখ্যান দিয়ে তুলে ধরেছে ভারতের কাছে, ভারত যাতে বিষয়গুলো সুরাহা করে। আমরা এই আলোচনাটা যখন করছি, আমাদের নিশ্চয় মনে থাকার কথা, সরকার আসার পরপর ভারতের লোকসভার স্পিকার এসেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দিয়েছিলেন, এবং তারা বারবার বলছিলেন যে সম্পর্ক ইতিবাচক অগ্রগতি দেখতে চান, যেটা 18 মাস ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল না। এত কিছু বলার পরও দেখা যাচ্ছে পুশিনের মতো উদ্বেগ বা দুঃখজনক ঘটনাগুলো ঘটছে। তাতে করে কিন্তু এই প্রশ্ন জাগে যে আসলেই আস্থার একটা সংকট দুই পক্ষের মধ্যে আছে কিনা, সেই বিষয়টি কাউকে ভাবায়। রাইট ভাই, একটি আলোচনা কিছুদিন ধরে হচ্ছে, যে সেটি হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন, সেখানে বিজেপির যে জয়লাভ করলো, এরপর থেকেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে অবৈধ বাংলাদেশিদেরকে
বাংলাদেশে ফেরত পাঠানোর জিনিসটা যে আরো একটু জোরদারভাবে ঘটছে। আলোচনা কেউ কেউ চলছে, মনে করেছিল যে নির্বাচনের সেটির একটা সময় ইম্প্যাক্ট কিনা। পলিটিক্যাল রেটরিক বলে কেউ কেউ মনে করতেন, কিন্তু দেখা যাচ্ছে যে না, নির্বাচনের পর জিনিসটা শুধু রেটরিকে লিমিটেড থাকেনি, সেটা এখন বাস্তবে ঘটছে। এর সাথে আমরা যদি দেখি সামনে পশ্চিমবঙ্গের স্থানীয় নির্বাচন অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন যেটা আছে, বিজেপি বিপুল আসনে জিতলো। জি, জি। আমরা যদি ভোটের একটা ডিনামিক্সটা দেখি, সেই ভোটের ক্ষেত্রে আমরা বরাবরই দেখবো যে ভোটের তফাতটা খুব বেশি না। জি। এই যে ভোটের তফাত খুব বেশি না, তার মানে হচ্ছে বিজেপি এখনো ওয়েস্ট বেঙ্গলে সেভাবে তার পজিশনটা কনসোলিডেট করতে পারেনি। তো লোকালি পলিটিক্যালি তার পজিশন কনসোলিডেট করার জন্য সে হয়তো দেখাতে চাইবে যে দেখো, এতদিন তৃণমূল এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেনি, আমরা সেগুলো বাস্তবায়ন করেছি। তো সেটা দিয়ে সে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা, এটা একটা আমি মনে করি, আমার মনে হচ্ছে এটা একটা ডাইমেনশন থাকতে পারে। পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে যদি সে ওই যে বললাম ভোটের ব্যবধান খুবই নমিনাল, সেই মার্জিনটা যদি নিচের দিকে টানতে পারে, অর্থাৎ ব্যবধানটা আরও বাড়াতে পারে, তাহলে সামনে যে লোকসভা নির্বাচন বা জাতীয় নির্বাচন, সেখানে বিজেপি আরও ভালো করবে। তো স্থানীয় রাজনীতিক যে মাত্রা, তার সাথে একটা যোগসূত্র আছে বলে মনে করি। আর কারণ অতীতে তৃণমূল ছিল রাজ্যে, কেন্দ্রে ছিল বিজেপি, তখন না হয় বোঝা যেত যে দুই পক্ষ দুই জায়গাতে আছে, কিন্তু কেন্দ্রে এবং রাজ্যে একই দল আছে, এবং একই দল থাকা সত্ত্বেও যখন এই ঘটনাগুলো বারবার ঘটছে এবং জোরালোভাবে সেটি চলেই যাচ্ছে, তাতে করে এটা বুঝে নিতে খুব একটা কষ্ট হয় না যে স্থানীয় রাজনৈতিক সমীকরণের সাথে এই বিষয়টার একটা যোগসূত্র আছে। অফিসিয়ালি বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক এখন ভালো, নির্বাচিত সরকার আসার পর। আনঅফিসিয়ালি কি মনে হচ্ছে যে ভেতরকার অবস্থা ভালো? না, একটা তো ভালো, ঠিক আছে, মিটিং বিজেপি বিএসএফ মিটিং শুরু হয়েছে, ওটা অবশ্যই পজিটিভ এঙ্গেজমেন্টের ইন্ডিকেশন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে এই ভালোর মধ্যেও কিন্তু যদি বলছি, ফরেন মিনিস্টার গেছেন, তিনি মিটিং করেছেন, তিনি তার কাউন্টার পার্টির সাথে মিটিং করেছেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে মিটিং করেছেন। ফলো আপ হিসেবে এপ্রিল থেকে জুনে যতটা মিটিং হওয়া উচিত ছিল, কারণ ইন্ডিয়া বাংলাদেশের অনেকগুলো মেকানিজম, তো সেভাবে মিটিংগুলো হয়নি। আর আমি একটু আগে যেটা বললাম, এটা খোদ ভারতীয় গণমাধ্যমে কেউ কেউ বলতে শুরু করেছেন যে সীমান্তে পুশিনের মতো ঘটনা যখন লাগাতার চলতে থাকে, তখন এই প্রশ্ন আসে, তাহলে কি আস্থার একটা সংকট আছে কি? সেই ইন্ডিকেশনটাও তো কেউ কেউ দিচ্ছেন। সেটা শুধু আমরা যেমন বলছি তা না, ভারতীয় ভাষ্যকার, বিশ্লেষক বা গণমাধ্যমে সেটা আসছে। তার মানে একটা বোঝাপড়ার কোনো ঘাটতি আছে বোধহয়। সেই বোঝাপড়ার ঘাটতি থাকলে আলাপ আলোচনা করে সেই ঘাটতিটা দূর করা উচিত বলে আমি মনে করি। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমরা যখন পুশব্যাক ঘটনা বেশ কয়েকদিন ধরে দেখছি, তখন একটা প্রশ্ন উঠেছে যে অমানবিক কিছু ঘটনা ঘটছে সীমান্তে, বিশেষ করে নোম্যান্স ল্যান্ডে। কিছু মহিলা, ছোট বাচ্চা, শিশু, তারপরে মেয়ে শিশু, বয়স্ক লোকদেরকে আমরা দেখছি নোম্যান্স ল্যান্ডে তারা অবস্থান করছেন, রাতের বেলা অবস্থান করছেন, ঝড় বৃষ্টির মধ্যে অবস্থান করছেন, ওখানে পোকামাকড় আছে, খাবারের ক্রাইসিস আছে। তাদের অনেকের কাছে কিন্তু ভারতীয় আধার কার্ড আছে, আবার তাদেরকে বিজিবি জোর করে দুঃখিত, তাদেরকে বিএসএফ জোর করে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছে, আবার বিএসএফ এদিকে বাধা দিচ্ছে। এলাকাবাসী সীমান্তে জড় হচ্ছে, তারাও কিন্তু বিজিবির সঙ্গে যোগ দিয়ে তারাও কিন্তু বাধা দিচ্ছে। এই যে একটা কনফ্লিক্টময় অবস্থা এবং এখানে একটা মানবিক সংকট তৈরি হয়েছে, এই সংকট মোকাবেলায় আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলোকে এগিয়ে আসছে কিনা? না, আমরা খুব একটা এখানে দেখি না এবং ওটার সুযোগই নেই, কারণ এটা বায়োল্যাটারাল। আমি অলরেডি শুরু থেকে একাধিকবার বলছি, বায়োল্যাটারাল এক্সিস্টিং মেকানিজম আছে, সেই মেকানিজম দিয়ে সেটা সুরাহা করতে হবে। এবং আমি মনে করি না যে আপনি যে 0 পয়েন্টে যে সংকটের কথা বলছেন, হ্যাঁ আটকে থাকে, কিন্তু এটা লম্বা সময় না, সেটা বাংলাদেশ মিয়ানমারের বর্ডারে যা হয়ে থাকে এখানে সেটা ঘটে না। তো সেই জায়গাতে আমি মনে করি বক্তৃতা বিবৃতি তারা দিতে পারেন, এখানে তাদের এঙ্গেজমেন্টের সুযোগটা খুব একটা আছে বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে। আন্তর্জাতিক আইনের কারণে, আন্তর্জাতিক আইন বলুন এবং সাধারণত আমরা অতীতে দেখেছি খুব বেশি এঙ্গেজমেন্ট সেখানে হয় না, অতীতেও হয়নি, খুব এখন বা সামনের দিনে হবে কিনা সেটা নিয়ে আমি খুব একটা নিশ্চিত। রাহিদ এজাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, নির্বাচিত খবরে কথা বলছিলাম প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহিদ এজাজের সঙ্গে। আমরা আলাপ করছিলাম নয়াদিল্লিতে বিজিবি এবং বিএসএফ মহাপরিচালক পর্যায়ের যে সম্মেলন এবং সীমান্তে পুশ ইন পুশ ব্যাক বিতর্ক নিয়ে। নির্বাচিত খবর আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গেই থাকুন।